একবার আপনি রহস্যময় ছবিগুলো দেখুন। এগুলো চাঁদের অন্ধকার দিকের ছবি, যেখানে আপনি অনেক রহস্যময় কাঠামো, যেমন বিল্ডিং, বেস, এমনকি অনেক ছবিতে মহাকাশযানও দেখতে পাবেন। এই ছবিগুলো নাসার দ্বারা অ্যাপোলো মিশনের সময় তোলা হয়েছিল। কিন্তু যেই মাত্র বিশ্বের নজরে এই রহস্যময় এলিয়ান কাঠামো শনাক্ত করতে শুরু করলো, সঙ্গে সঙ্গে নাসা এগুলোকে পাবলিক রেকর্ড থেকে মুছে দিল। কিন্তু কেন? সত্যিই কি চাঁদে কোনো গোপন এলিয়ান বেস আছে? 50 বছর আগে নাসার অ্যাপোলো মিশনের সময় নভোশ্চারীরা চাঁদের সেই অন্ধকার দিকে এমন কিছু দেখেছিলেন, যা দেখে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। সেখানে শুধু ভাঙা পাথর এবং চাঁদের নিষ্প্রাণ গর্তই তারা দেখেননি, বরং তারা একটি অজানা মহাকাশযান দেখেছিলেন। এটি দেখতে সম্পূর্ণ প্রাচীন এবং উন্নত, যা অন্য কোনো বিশ্বের বলে মনে হচ্ছিল। আর যখন তারা সেটির কাছে গেলেন, তখন তারা তাদের স্যুটের রেডিওতে এমন এক সঙ্গীত শুনতে পেলেন, যা মানুষের বিজ্ঞান দিয়ে বোঝা অসম্ভব ছিল। অদ্ভুত সুর, ছন্দবদ্ধ, যেন কোনো উন্নত সভ্যতার সংকেত। যারা নভোশ্চারীরা যাকে বলেছিলেন এই ব্যাপারটা, তারা এই কথাই বলেছিলেন যে এটা একটা অন্য বিশ্বের এক কণ্ঠস্বর। কিন্তু যখন নাসার মতো বিশ্বের সবচেয়ে বড় মহাকাশ সংস্থা এই রিপোর্ট পেল, তখন তারা সঙ্গে সঙ্গে গোপনীয়তার আদেশ দিল। নথিগুলি সিল করে দেওয়া হলো এবং সেই নভোশ্চরদের বলা হলো যে কিছুতেই যেন বিশ্বের সামনে এই সত্য প্রকাশ না করা হয়। কিন্তু চাঁদের সেই অন্ধকারে নভোশ্চারীরা কী দেখেছিলেন, যা নাসা কখনোই প্রকাশ করেনি? এবং সবচেয়ে বড় কথা, অ্যাপোলো মিশনে তোলা চাঁদের অন্ধকারের দিকের ছবিগুলোতে যে বিল্ডিং, বেস ও মহাকাশযান দেখা যাচ্ছে, সেগুলি কি সত্যি চাঁদে লুকোনো কোনো এলিয়ান সভ্যতার চিহ্ন, যার অস্তিত্ব নাসা এবং ইসরোর মতো সংস্থাগুলো লুকিয়ে রেখেছে? তাহলে হ্যালো বন্ধুরা, আমি দীপ। এবার চলুন শুরু করা যাক আর একটা নতুন পর্ব। ছোটবেলা থেকে আমরা চাঁদের যে দিকটা শুধু দেখি, সেই দিকের পেছন দিকটা কেমন হবে কখনো ভেবেছেন? আসলে আমরা পৃথিবী থেকে সরাসরি চাঁদের পেছন দিকটা কখনো দেখতে পাই না। এটা কোনো জাগতিক কাকতালীয় ঘটনা নয়, বরং লক্ষ লক্ষ বছরে মহাকর্ষীয় প্রভাবের ফল। এটাকে একবার বুঝুন। পৃথিবী এবং চাঁদ উভয়ই একটি মহাকর্ষীয় উৎস দ্বারা সংযুক্ত। পৃথিবীর আকর্ষণ এতটাই শক্তিশালী যে এটি চাঁদের ঘূর্ণয়নকে তার কক্ষপথের সাথে সিঙ্ক্রোনাইজ করে দিয়েছে। অর্থাৎ চাঁদ তার অক্ষের উপর একবার ঘুরতে যত সময় নেয়, ততক্ষণে এটি পৃথিবীর চারপাশে একটি কক্ষপথ সম্পূর্ণ করে। আর এই কারণেই আমরা সবসময় চাঁদের একটি দিকই দেখতে পাই, যখন অন্য দিকটি সবসময় অন্ধকারে ডুবে থাকে। আর এই অংশটাকে দ্য ডার্ক সাইড অফ দ্য মুন বলা হয়। এখন প্রশ্ন হলো, নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থাগুলি চাঁদের এই অংশ নিয়ে এত গোপনীয়তা রাখে কেন? সাল 1940 থেকে 1950-এর দশকে ছিল স্নায়ুযুদ্ধের সময়। বিশ্বের দুই পারমাণবিক শক্তি যেমন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন যুদ্ধের ময়দানে মুখোমুখি ছিল। কিন্তু এই যুদ্ধ শুধু পৃথিবী দখল নিয়ে সীমাবদ্ধ ছিল না, বরং মহাকাশেও নিজেদের ক্ষমতা জাহির করার লক্ষ্য ছিল দুই দেশের। উভয় দেশই একে অপরকে যে কোনো মূল্যে টক্কর দিতে চেয়েছিল। এই প্রতিযোগিতা শুরু হয়েছিল সোভিয়েতের একটি বড় পদক্ষেপের মাধ্যমে। 4 অক্টোবর 1957 সোভিয়েত ইউনিয়নের বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 মহাকাশে উৎক্ষেপণ করে। এর সাফল্য আমেরিকাকে কাঁপিয়ে দিয়েছিল, কারণ এটি প্রমাণ করতে চেয়েছিল যে সোভিয়েত ইউনিয়ন রকেট প্রযুক্তিতে আমেরিকার চেয়ে অনেক এগিয়ে। কিন্তু এটাই সেই মুহূর্ত ছিল যা স্নায়ুযুদ্ধের সময় মহাকাশ প্রতিযোগিতার ভিত্তি স্থাপন করেছিল। এবং এই প্রতিযোগিতার পরবর্তী লক্ষ্য ছিল চাঁদের সেই অংশটি যা সবসময় অন্ধকারে থাকে। কিন্তু চাঁদে পৌঁছানো সহজ ছিল না।
সেই সময়ে রকেট প্রযুক্তি তার প্রাথমিক পর্যায়ে ছিল এবং নভোচারীদের প্রশিক্ষণ ছিল মৃত্যুর সাথে খেলার মতন। সবচেয়ে বড় কথা, পৃথিবী জানতো না যে চাঁদে কি পাওয়া যাবে। তারপর এলো সেই দিন, 4 অক্টোবর 1959। সোভিয়েতরা তাদের মহাকাশযান লুনা 3 উৎক্ষেপণ করলো। যখন লুনা 3-র সেই ছবিগুলো পাঠালো এবং বিজ্ঞানীরা দেখলো, তখন সবাই হতবাক হয়ে গেলেন। তারা দেখলেন চাঁদের সেই অংশে কিছু অদ্ভুত গর্ত, পাহাড় এবং এমন পাথর ছিল যা চাঁদের অন্য কোনো অংশে পাওয়া যায়নি। এবার কৌতূহল আরও বেড়ে গেল। এরপরেই আমেরিকা 1961 সালে একটি সাহসী প্রতিশ্রুতি নিল। প্রেসিডেন্ট জন এফ কেনেডি বললেন যে এই শতাব্দীর শেষ হওয়ার আগেই মানুষ চাঁদে পা রাখবে। তিনি বললেন, বিলিভ দিস নেশন উইল ল্যান্ড এ ম্যান অন দ্য মুন অ্যান্ড রিটার্ন হিম সেফলি টু দ্য আর্থ। এখন প্রশ্ন ছিল, কেনেডি কিসের ভিত্তিতে এত বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং আমেরিকা এত দ্রুত চাঁদে পৌঁছানোর কারণটাই বা কী ছিল? বলা হয় আমেরিকা শুধু সোভিয়েতের আগে চাঁদে পৌঁছাতে চায়নি, আসল গল্পটা ছিল অন্য। নাসার এক উচ্চপদস্থ কর্মচারীরা চাঁদের অন্ধকারের দিক সম্পর্কে এমন কিছু তথ্য পাচ্ছিলেন যা দাবি করত যে চাঁদের কিছু অদ্ভুত কার্যকলাপ চলছে। কিছু সমর্থির রিপোর্টের দাবি করা হয়েছে যে চাঁদের কাঠামো বিদ্যমান এবং কিছু বিজ্ঞানী বলতেন যে সেখান থেকে রেডিও সংকেত আসছে। কিন্তু এই সব কিছু আমেরিকাকে নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল যে তারা সবার আগে চাঁদে যাবে এবং নিশ্চিত করবে যে সেখানে এলিয়ানের কোনো বেস আছে কিনা। তাই অ্যাপোলো প্রোগ্রাম শুরু হয়েছিল। আসলে এটি কেবল একটি বিজ্ঞান মিশন ছিল না, এর পেছনে ছিল একটি গোপন পরিকল্পনাও। যখন অ্যাপোলো মিশনের সময় নাসা প্রথমবার চাঁদের কক্ষপথে তাদের উপগ্রহ পাঠালো, তখন সেই উপগ্রহ চাঁদের অন্ধকার দিকে এমন কিছু ছবি তুলেছিল, বেশ কিছু অদ্ভুত ছায়া, সোজা রেখা এবং জ্যামিতিক নকশার মতন ছবি। অর্থাৎ এটা নিশ্চিত ছিল যে সেখানে কিছু একটা চলছে। এখন বিজ্ঞানীরা যত চাঁদের লুকোনো দিক নিয়ে গবেষণা করতে লাগলেন, তাদের সন্দেহ ততটাই বাড়তে লাগলো। কিছু গবেষক মনে করলেন যে সেখানে পুরনো কোনো এলিয়ান বেস থাকতে পারে। সাল 1968, অ্যাপোলো 8 মিশন, যা একটি মানব মিশন ছিল, প্রথমবারে চাঁদে কক্ষপথে প্রবেশ করলো অ্যাপোলো 8। নভোচারীরা নিজের চোখে চাঁদের অন্ধকার দিক দেখছিলেন, কিন্তু তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। যেই মহাকাশযান চাঁদের অন্ধকার দিকে প্রবেশ করলো, পৃথিবীর সঙ্গে তাদের যোগাযোগ কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। সেই নীরবতার সময় নভোচারীদের রেডিওতেও কিছু অদ্ভুত সঙ্গীত রেকর্ড হয়েছিল। নভোচারীরা এটিকে আউটার স্পেস মিউজিক বলেছিলেন। কিন্তু যখন নভোচারীরা হোয়াইট হাউসে এই কথা বললেন, নাসা সঙ্গে সঙ্গে বলল এটি কোনো জনসাধারণের কাছে প্রকাশ করা যাবে না। কিন্তু বহু বছর পর যখন এই মিশনের আসল টেপ ফাঁস হলো, তখন সারা বিশ্বে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, সেই দিন নভোচারীদের কাছে কি এই সঙ্গীত কেউ সংকেত হিসেবে পাঠিয়েছিল? 1969 সালে নীল আর্মস্ট্রং এবং বাজ অ্যালড্রিন যখন লুনার মডিউল থেকে বাইরে এলেন, তারা তাদের চারপাশের মাটি, পাথর এবং পরিবেশ সাবধানে রেকর্ড করলেন। কিন্তু মিশনের লগে গোপনীয় বিভাগে লেখা হয়েছিল যে নভোচারীরা চাঁদের দিগন্তে কিছু চলমান আলো দেখেছিলেন। এই আলোগুলি কোনো সাধারণ উল্কাবৃষ্টি বা প্রতিফলিত বলে মনে হচ্ছিল না, বরং এগুলি বিন্যাসে চলছিল, যেন কেউ তাদের পর্যবেক্ষণ করছে। আর্মস্ট্রং সঙ্গে সঙ্গে বেসের সঙ্গে যোগাযোগ করলেন এবং তারপর এমন কিছু শব্দ শোনা গেল যা কেবল ভেতরের লোকেরাই জানতেন। শোনা গেল, সান্তা ক্লজ ইজ হিয়ার উইথ আস। আসলে নাসা একটি গোপন কোড ব্যবহার করত। যখনই নভোচারীরা মহাকাশযানে কোনো ইউএফও বা অজ্ঞাত উড়ন্ত বস্তু দেখতেন,
তখনই তাদের জন্য তাদের একটি আলাদা কোড দেওয়া হয়েছিল, সান্তা ক্লজ। যখন আর্মস্ট্রং লাইভ ফিডে এই শব্দটি বললেন, এক মুহূর্তের জন্য গ্রাউন্ড কন্ট্রোল নীরবতায় পড়ে গেল। সঙ্গে সঙ্গে তাদের রেডিও ফিড কেটে দেওয়া হলো এবং জনসাধারণকে কেবল একটি প্রযুক্তিগত ত্রুটির অজুহাত দেওয়া হলো। যে লোকেরা সেই সময় কন্ট্রোল রুমে বসেছিলেন তাদের মধ্যে কেউ কেউ পরে নিশ্চিত করেছিলেন যে আর্মস্ট্রং এবং অল্ড্রিন সেই দিন চাঁদের পৃষ্ঠের আশেপাশে 3টি বিশাল মহাকাশযানের মতন বস্তু দেখেছিলেন। এই বস্তুগুলি এত কাছে ছিল যে তাদের মনে হচ্ছিল যেন তারা উভয় নভোচারীকে কাছ থেকে পর্যবেক্ষণ করছে। অ্যাপোলো মিশনের পর নাসা চাঁদে মানুষ পাঠানো বন্ধ করে দিল। সরকারি কারণ হিসেবে বাজেট কমানো এবং বৈজ্ঞানিক আগ্রহের অভাব দেখানো হয়েছিল। কিন্তু গবেষকদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন ছিল, যখন মানুষ এত পরিশ্রম এবং সম্পদ ব্যয় করে চাঁদে পৌঁছালো, তখন আবার সেখানে যাওয়া কেন ছেড়ে দিল? সাল 1970-এর দশকে নাসা চাঁদের পৃষ্ঠে হাজার হাজার উচ্চ রেজলিউশনের ছবি তুলেছিল। পাবলিককে যে ছবিগুলো দেখানো হয়েছিল তাতে শুধু অনুর্বর ভূমি এবং গর্ত ছিল, কিন্তু একটি নাসার ভিতরের লোকের কিছু তথ্য ফাঁস করার কারণে অনেক ছবি সামনে আনেন যা অন্য একটি গল্প বলতে শুরু করে। সেই ফাঁস হওয়া ছবিগুলোতে চাঁদের পৃষ্ঠে 90 ডিগ্রি কোণে থাকা একটা বিল্ডিং দেখা যাচ্ছিল, কিছু টাওয়ারের মতো কাঠামো যা কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ ছায়া ফেলেছিল। গবেষকরা বিশ্বাস করতেন যে এগুলি প্রাকৃতিক হতে পারে না, কিন্তু নাসা এটিকে প্রসেসিং এরর বলে অস্বীকার করে। এইসব হুইসেল ব্লোয়াররা বিভিন্ন উৎস থেকে পেয়েছিলেন এইসব ছবি, কিন্তু সবার গল্প একই কথা বলতো, চাঁদে কি এমন কিছু আছে যা মানব জাতি থেকে লুকিয়ে রাখা হচ্ছে? গবেষকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় তথ্যটি হলো যে চাঁদের পিছন দিকে একটি স্থায়ী এলিয়েন বেস রয়েছে, অর্থাৎ চাঁদের সেই অংশ যা পৃথিবী থেকে কখনো সরাসরি দেখা যায় না, সেখানে এলিয়েনরা তাদের একটি বেস তৈরি করে রেখেছে, যেখানে থেকে তারা আমাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে। তাহলে নাসা এলিয়েনদের প্রমাণ কেন লুকিয়েছে? বিশেষজ্ঞদের মতে এর পিছনে 3টি বড় কারণ থাকতে পারে। 1, গণ আতঙ্ক। যদি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে এলিয়েনদের অস্তিত্ব আছে এবং তারা আমাদের এত কাছে চাঁদে রয়েছে, তাহলে বিশ্বে হুলুস্থুলুস পড়ে যাবে। 2 হচ্ছে প্রযুক্তিগত গোপনীয়তা। চাঁদে যে প্রযুক্তি বা কাঠামো রয়েছে সেগুলি বুঝতে পারলে মানুষ তাদের বিজ্ঞানকে শত শত বছর এগিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু আমেরিকা সরকার চেয়েছিল যে এই জ্ঞান কেবল তাদের কাছেই থাকুক। 3 নম্বর হচ্ছে গল্পের নিয়ন্ত্রণ। যদি এলিয়েনরা সবসময় আমাদের পর্যবেক্ষণ করে থাকে, এর মানে হলো যে আমরা তাদের গ্রহের মালিক নই। সরকার কখনো এমন সত্য প্রকাশ করবে না। সম্ভবত এই কারণেই নাসা এবং আমেরিকান সরকার চাঁদের এলিয়েন বেসের সত্য বিশ্বের কাছে লুকিয়ে রেখেছিল। 1972 সালের পর নাসা আর মানুষকে চাঁদে পাঠায়নি। এখন 50 বছর কেটে গেছে, কিন্তু চাঁদের সেই অন্ধকারের দিক আজও মানুষের কাছে একটা রহস্য। চীন, ভারত এবং স্পেসএক্সের মতো বেসরকারি সংস্থাগুলি এখন আবার চাঁদে মিশন পাঠাচ্ছে। প্রতিটি নতুন অরবিট থেকে ছবি আসে, কিন্তু যেই কোনো সন্দেহজনক কাঠামো বা আলো ধরা পড়ে তাকে ঝাপসা করে দেয়া হয় অথবা প্রযুক্তিগত ত্রুটি বলে উড়িয়ে দেওয়া হয়। সম্প্রতি চীনের রোভার চাঁদের অন্ধকারের দিকের একটি ছবি পাঠিয়েছিল, যেখানে দিগন্তে একটি নিখুঁত ঘনকার কাঠামো দেখা যাচ্ছিল। যখন ছবিটি ভাইরাল হলো তখন লোকেরা বলতে লাগলো যে এটি সেই এলিয়েন বেস যার অস্তিত্ব নাসা লুকিয়ে রেখেছিল। কিন্তু কিছুদিন পরেই চীনের সংস্থাও নাসার মতন এটিকে পাথরের গঠন বা ক্যামেরা অ্যাঙ্গেলের বিভ্রম বলে জিনিসটাকে উড়িয়ে দিল। তো প্রশ্ন হলো, চাঁদের অন্ধকার দিকের এই সব রহস্য কি কেবল কাকতালীয় ঘটনা, নাকি সেই গোপনীয়তা এখনও চলেছে যা অ্যাপোলোর যুগ থেকে শুরু হয়েছিল? এখন প্রশ্ন আপনাদের কাছে,
চাঁদের অন্ধকার দিকের এই সব রহস্যময় গল্প জেনে আপনাদের কি মনে হয়? কি সত্যিই চাঁদে অন্ধকার অংশে কোনো এলিয়ান বেস লুকিয়ে আছে, যাকে বিশ্বের মহাকাশ সংস্থাগুলি আমাদের থেকে লুকিয়ে রেখেছে? আপনারা আপনাদের মতামত নিচের কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে এবং কিছু নতুন জানতে পারেন, তাহলে এই ভিডিওটিকে লাইক করার পাশাপাশি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশান বেলকেও অন করে দিন। আর যদি এই ভিডিওটি আপনার পছন্দ হয়, তাহলে আমি আপনাকে সুপারিশ করব যে আপনি অবশ্যই এই ভিডিওটিকে গিয়ে দেখবেন, যেখানে বাংলার রবিনহুড রঘু ডাকাতের অবিশ্বাস্য জীবন কাহিনীর বর্ণনা করা হয়েছে। এটি খুবই আকর্ষণীয়। আমি আপনার সাথে আবার পরবর্তী পর্বে দেখা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ।